আচ্ছা বলুন তো, এই পৃথিবীর সব মানুষই সকালে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বের হয়। কেউ রিক্সা চালায়, কেউ অফিসে যায়, কেউ বা দোকান খুলে বসে। তাহলে কেন কেউ দিন শেষে কোটি টাকা আয় করে আর কেউ শুধু একবেলা খেয়ে ঘুমাতে যায়? পরিশ্রম সবাই সমানভাবে করলেও সফলতা এত অসমান কেন? এর জন্য কি দায়ী ভাগ্য, না চলছে হিসেবের বাইরে থাকা কোনো খেলা? এই প্রশ্নের উত্তর অনুসন্ধানে আমার মাথায় আসে রবার্ট কিওসাকির বলা সেই বিখ্যাত উক্তিটি, কারেন্সি বা নোট হলো একটি পিস অফ পেপার, জাস্ট লাইক আ টয়লেট পেপার। তাই গাধার মতো এর জন্য কাজ করবেন না, একে দিয়ে কাজ করাতে শিখুন। আর কি করলে টাকা আপনার হয়ে কাজ করবে? উত্তর হলো ব্যবসা। কেন? কারণ পৃথিবীর প্রত্যেকটি মিলিয়নার বিলিয়নার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসার সাথে জড়িত। কেননা ব্যবসা এমন একটি জিনিস যেখান থেকে আপনি প্রতিদিন 100 টাকা ইনকাম থেকে শুরু করে 100 কোটিতেও পৌঁছাতে পারবেন। এর জন্যই আপনি খেয়াল করলে দেখবেন ধনীদের অর্থ সম্পদের পেছনে রয়েছে ব্যবসা। যে শহর সম্পদশালী সেই শহরের প্রতিপত্তির পেছনে রয়েছে ব্যবসা। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সেই রাষ্ট্রের স্বাবলম্বিতার পেছনেও রয়েছে এই ব্যবসা। তাই এক কথায় বলতে গেলে ব্যবসা ব্যতীত আর্থিক সমৃদ্ধি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা প্রায় অসম্ভব। কেননা 20,000 টাকার চাকরি দিয়ে দুবেলা দুমুঠো ডাল ভাত হয়তো জুটবে, কিন্তু লং ড্রাইভের উদ্দেশ্যে 4 চাকার গাড়ি ছুটবে না। ভাইজান, আজকের এই ভিডিওটি একটু আলাদা হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা আপনার জন্য শুধু 4টি বাছাইকৃত বিজনেস আইডিয়া সম্পর্কেই বলবো না, বরং সেই আইডিয়াগুলো অনুসরণ করে শূন্য থেকে কোটি টাকার বিজনেস দাঁড় করিয়েছেন এমন রিয়েল লাইফ 4টি এক্সাম্পলও দেখব, এবং তাদের 3 জনই হতে চলেছেন বাংলাদেশি। এছাড়াও এই ভিডিওতে তাদের সাকসেসের পেছনে বা ওই বিজনেস সফল করার পেছনের কারণ বা স্ট্র্যাটেজি সম্পর্কেও আলোচনা করব। তাই বলতে পারেন এই ভিডিওর আরেক নাম হতে চলেছে একের ভিতর সব। অর্থাৎ এই ভিডিওটি দেখার পর আপনি কি নিয়ে ব্যবসা করবেন, কিভাবে করবেন, এই অতিরিক্ত চিন্তাময় প্রশ্নগুলো থেকে মুক্তি পাবেন। আপনার ভেতরে একটা ক্লিয়ার ধারণা চলে আসবে আমার কি নিয়ে ব্যবসা করা উচিত আর কিভাবে ব্যবসা করা উচিত। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। বিজনেস আইডিয়া নাম্বার 4, কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। মান্না দে এর গাওয়া সেই চির অমর গানটি নিশ্চয়ই মনে আছে। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। তাই বলতে পারেন কফি কেবল একটা পানীয়ই নয়, এটা মানুষের ইমোশনও বটে। আমাদের দেশে সিগারেট এবং চায়ের পর কফির জনপ্রিয়তা সব থেকে বেশি, কিন্তু এর ডিমান্ড থাকলেও সাপ্লাই অনেক কম। আপনি খেয়াল করলে দেখবেন অলিতে গলিতে মাঠে মোড়ে অসংখ্য চায়ের দোকান থাকলেও কফি শপ যেন হাতে গোনা। কথায় আছে যে পণ্যের সাপ্লাই কম ডিমান্ড বেশি সেটাই পারে বিজনেসম্যানের মুখে ফোটাতে হাসি। যারা সুলতান সুলেমান দেখেছেন তারা হয়তো জানেন ওই সময় কফি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে সুলতান কফিকে নিষিদ্ধ করেন। কেননা কফি শপে দীর্ঘ সময় বসে থাকার দরুন মানুষের মাঝে সরকার বিরোধী আলোচনা এবং ধর্মবিরোধী আলোচনা শুরু হবার প্রবল সম্ভাবনা ছিল। তাই কফির জনপ্রিয়তা তখনও ছিল, আজও আছে, আর ভবিষ্যতেও থাকবে। এই বিজনেস সময়ের হাত ধরে কখনোই নষ্ট হয়ে যাবে না। এবার চলুন একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখে নেই, যিনি একজন সামান্য ওয়েটার থেকে কফি শপ খুলে আজ কোটি টাকার বিজনেসম্যান হয়েছেন। বর্তমানে তার কফি শপের আউটলেট সংখ্যা 170টিরও বেশি। 20টির বেশি শহরে তার এই কফি শপগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি প্রতি মাসে কুকা নামক তারা আবিষ্কার করা একটি কফির ভেরিয়েন্ট 10 লক্ষ কাপের বেশি সেল করে থাকেন। তো তিনি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছেন? কোন পদ্ধতিগুলো তাকে এই বিজনেসের মাঝে ব্যাপক সফলতা এনে দিয়েছে? চলুন সেই বিষয়গুলো অতি সংক্ষেপে আলোচনা করি, যেন সে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আপনিও আপনার রেস্টুরেন্ট বিজনেস, ফুড ট্রাক বিজনেস বা যে কোনো বিজনেসের মাঝে একজন সফল বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ফার্স্ট স্ট্র্যাটেজি, কিউভিএ। কুনাল যখন রেস্টুরেন্ট ওয়েটার হিসেবে জব করছিল তখন একবার তার জন্মদিন আসে। যে জন্মদিনে রেস্টুরেন্টের বাকি ওয়েটাররা তাকে পার্টি দিতে বলে, কিন্তু সবার ডিমান্ড ছিল একদম আলাদা আলাদা। কেউ কফি শপে যেতে চাইছে, কেউ পিৎজা হাটে, কেউ বা ম্যাকডোনাল্ডসে, কেউ বা বিরিয়ানি খাবে বলে ডিমান্ড করছে। সবার চাহিদা ছিল অনেক বেশি, কিন্তু কুনালের বাজেট ছিল খুবই কম। তবে সবার এমন আলাদা আলাদা চাহিদার কথা শুনে কুনালের ব্রেনে একটা প্রশ্ন উকি দেয়। সে ভাবে তার মতো নিশ্চয়ই স্কুল কলেজের ছেলেমেয়েরাও তাদের জন্মদিন বা কোনো ইভেন্টে এমন সমস্যার মুখোমুখি হয়, আর এই সমস্যাকেই হাতিয়ার বানিয়ে সে তার বিজনেস প্ল্যান করে। সে ঠিক করে আমি এমন একটা কফি শপ দেব যেখানে কফি তো থাকবেই, তার পাশাপাশি জনপ্রিয় কিছু আইটেম যেমন বার্গার, পিৎজা, বিরিয়ানিও থাকবে। আর এই প্রতিটা খাবারের মূল্য হবে অনেক কম, যেন ছেলেমেয়েরা অল্প টাকা খরচ করেই এখানে এসে যে কোনো খাবার খেতে পারে। আর আমার রেস্টুরেন্টটা হবে কিউভিএ সমৃদ্ধ। কিউ অর্থাৎ কোয়ালিটি, ভি অর্থাৎ ভ্যারাইটি এবং এ অর্থাৎ অ্যাফোর্ডেবল। তো
এই 3টি জিনিস মাথায় রেখে সে তার বিজনেস প্ল্যান করে। সেকেন্ড স্ট্র্যাটেজি, অ্যান্টি ব্যারিয়ার। কুনাল চেয়েছিলেন যখন তিনি বিজনেস শুরু করবেন তখন এমনভাবে করবেন যেন সমস্ত কফির বিজনেস তার সামনে মাথা ঝুঁকাতে বাধ্য হয়। অর্থাৎ তার কফি শপ মন্টু চিন্টোর কফি শপের থেকে হবে একদম ভিন্ন লেভেলের, যাকে বলে কাম অ্যান্ড কনকোয়ার। আসলেন এবং জয় করলেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি কফি নিয়ে গবেষণা শুরু করেন এবং একটা নতুন ধাঁচের কফি আবিষ্কার করেন, যে কফিটি ছিল অনেক গাঢ় এবং ডিফারেন্ট টেস্টের। তিনি এই কফির নাম দেন কুকা এবং তার মূল্য রাখেন মাত্র 40 টাকা, যেখানে ম্যাকডোনাল্ডস এবং স্টারবাক্সের কফির মূল্য ছিল 150 টাকা। তো কুকা এতটাই গাঢ় ছিল যে এটা চামচ দিয়ে ঘুটে তারপর খেতে হতো। আর জানেনই তো, কফি যত গাঢ় হয় এর টেস্ট তত দীর্ঘ সময় জিভের সাথে লেগে থাকে। এখন এত টেস্টি একটা কফি এত সুন্দর পরিবেশে বসে ইংরেজি বলা ওয়েটারদের কাছে অর্ডার দিয়ে সাধারণ মানুষ ম্যাকডোনাল্ডস ও স্টারবাক্সে খাওয়ার ফিল পেত, সেটাও 150 টাকার জায়গায় মাত্র 40 টাকায়। ফলে দেখতে দেখতেই এই কুকা এত জনপ্রিয় হয়ে ওঠে যে স্কুল কলেজ থেকে ছেলেপেলে, আশেপাশের লোকজনরা, ফুড রিভিউয়াররা, ব্লগাররা আসতো এবং কুকা কুকা করত। আরে ভাই, কুকা কোথায়? তাড়াতাড়ি কুকা নিয়ে আসুন, তাড়াতাড়ি কুকা নিয়ে আসুন। আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীর সবথেকে জনপ্রিয় ড্রিঙ্কস কোক। এর রেসিপি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি, তেমনি কোকের মতো কুকার রেসিপিও এখন পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি। সাধারণ মানুষ কুকা খেতে রেস্টুরেন্টে আসতো এবং আরো বিভিন্ন ধরনের আইটেম যেমন বার্গার, পিৎজা অর্ডার করত। অর্থাৎ কুকাই ছিল তার মেইন আইটেম, যা চুম্বকের মতো লোকেদের তার রেস্টুরেন্টে নিয়ে আসতো, যার ফলে রেস্টুরেন্টে থাকা বাকি আইটেমগুলোও চলতো। বলতে পারেন এই কুকাই তাকে অ্যান্টিব্যারিয়ারও দিয়ে দিয়েছিল, অনেকটা প্রাচীন যুগের রাজা মহারাজাদের দুর্গের মতো। রাজা মহারাজাদের দুর্গের চারপাশে যেমন পরিখা খনন করা থাকতো বা অনেক গভীর একটা খাল খনন করা থাকতো যেন আচমকা কেউ এসে দুর্গে আক্রমণ করতে না পারে, এখানেও এটাই ঘটছিল। কুকা তাকে এই দুর্গের চারপাশে থাকা গভীর খালটার মতোই একটা কঠোর নিরাপত্তা দিয়েছিল, যা তাকে কফি বিজনেসের মাঝে বাকি বিজনেসম্যানদের এক চুটকিতে হারানোর ক্ষমতা এনে দিয়েছিল। থার্ড স্ট্র্যাটেজি, ফ্র্যাঞ্চাইজি। তৃতীয় ধাপে এসে তিনি লোকজনদের কাছে তার কোম্পানির ফ্র্যাঞ্চাইজি দিতে শুরু করেন, কিন্তু প্রথম দিকে তার ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যর্থ হয় এবং এর কারণ খুঁজতে গিয়ে তিনি দেখেন সেই ফ্র্যাঞ্চাইজিগুলোই ব্যর্থ হয়েছে যেগুলোর লোকেশন ঠিক নেই। অর্থাৎ রাতে তো দূরের কথা, দিনের আলোতেও কেউ সেখানে যাবে না, আশেপাশে কোনো স্কুল নেই, কলেজ নেই। তাই তিনি প্রথমে এই লোকেশনটাই ঠিক করেন, কেননা তিনি দেখেন 5 নম্বর গলির 3 তলার উপরের রুমটার ভাড়া 15,000 টাকা আর 1 নম্বর গলির গ্রাউন্ড ফ্লোরের রুমটার ভাড়া 30,000 টাকা। কিন্তু এই 15,000-এর রুমটায় মাসে সেল হচ্ছে 1 লক্ষ টাকা আর 30,000 টাকার রুমটায় মাসে সেল হচ্ছে 4 লক্ষ টাকা। তিনি দেখেন ভাড়া বেড়েছে দ্বিগুণ, 15,000 থেকে 30,000, আর রেভিনিউ বেড়েছে 4 গুণ, 1 লাখ থেকে 4 লাখ। এরপর থেকে তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর লোকেশনের ভিত্তিতে রেটিং দিতে শুরু করেন এবং লোকেশন ঠিক করার জন্য প্রচুর তাগিদ প্রদান করেন। এরপর তিনি আরেকটা জিনিস খেয়াল করেন, ফ্র্যাঞ্চাইজিগুলোতে যে সমস্ত ওয়েটাররা ছিল তারা নোংরা পোশাকে আসতো, কথা বলতে পারতো না, টেবিল ঠিকমতো পরিষ্কার রাখতো না, যার ফলে কাস্টমারের সেখানে খাবার খাওয়ার এক্সপিরিয়েন্সটা খারাপ হতো। তাই তিনি ওয়েটারদের ট্রেনিং এর ব্যবস্থা করেন, সুন্দর পোশাক ও ক্যাপ প্রদান করেন, কথা বলতে শেখান, যাবতীয় ম্যানার্স শেখান। এরপর তিনি দেখলেন যখন তিনি বিভিন্ন ট্রাকে করে ফ্র্যাঞ্চাইজিগুলোতে প্রোডাক্ট পাঠাচ্ছেন তখন তা ঠিক সময় মতো পৌঁছাচ্ছে না, অনেক সময় কিছু প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে। তাই তিনি নিজেই ট্রাক কেনেন, কোম্পানির লেভেল লাগান এবং দূর দূরান্তের ফ্র্যাঞ্চাইজিগুলোতে মাল পৌঁছে দেন। এরপর তিনি দেখেন রেস্টুরেন্টে ভিড় থাকায় কফি অর্ডার দেওয়ার পর কাস্টমারদের অনেক সময় দীর্ঘ টাইম অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে, কেউ কেউ তো বিরক্ত হয়ে সেখান থেকে চলেও যাচ্ছে। তাই তিনি নতুন একটা পদ্ধতি নিয়ে আসেন, সেটা হচ্ছে কুকার প্যাকেট তৈরি করেন, যার দরুন কাজ অনেক সহজ হয়ে যায়। কেবল পানিতে মেশাও আর কাস্টমারের কাছে পৌঁছে দাও, ফলে অর্ডার করার 3 থেকে 5 মিনিটের মাঝেই কাস্টমারের টেবিলে তার কফি পৌঁছে যেত। এতে কাস্টমারও দ্রুত কফি শেষ করত এবং টেবিল খালি করে চলে যেত। এর ফলে দ্রুতই আরেকজন কাস্টমারকে সে ওই টেবিলে বসিয়ে দিতে পারত। এতে করে তার বিজনেস বাকিদের থেকে 1.5x ফাস্ট হয়ে গিয়েছিল। এটা অনেক বড় একটি অ্যাডভান্টেজ ছিল তার রেস্টুরেন্টের জন্য। ফোর্থ অ্যান্ড ফাইনাল স্ট্র্যাটেজি, ভয়েস অফ কাস্টমার। তিনি কাস্টমারদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানার জন্য টেবিলে একটি বক্সের ব্যবস্থা করেন, যেখানে পেপার পেন থাকত, যেখানে লিখে কাস্টমাররা যে কোনো অভিযোগ সরাসরি ওনারকে জানাতে পারত। এর বাইরে তিনি গোল্ড কার্ডের ব্যবস্থা করেন, অর্থাৎ যারা একাধিকবার তার রেস্টুরেন্টে আসতো তাদের একটি গোল্ড কার্ড দেওয়া হতো। এই কার্ডের সাহায্যে তারা পরের বার যখন আবার আসতো তখন খাবারের বিলকে 10 থেকে 50% পর্যন্ত সেভ করতে পারত। আর এভাবেই একজন রেস্টুরেন্ট ওয়েটার হয়ে উঠেছিল বর্তমান সময়ের বিজনেস ম্যাগনেট। বিজনেস আইডিয়া নাম্বার 3, শু বিজনেস।
চলুন শুরুতেই কিছু ক্লিপ দেখে নেই। একটা সময় ছিল যখন কিন্তু জুতা বিক্রি করে মানুষের অনেক খোটা পেতে হয়েছে যে কি করতেছে না করতেছে, মানে পড়াশোনা করতেছে না, জুতা বিক্রি করতেছে, মানে খারাপ চোখে দেখতো এখন। আর বর্তমানে কিন্তু এই জুতার জন্যই আমার এত সুনাম, এত পরিচিতি, মানুষ অনেকক্ষণ তাকায় থাকে, চেনার চেষ্টা করে যে আসলে আমি কিনা। সামনে এসে অনেকে মোলাকাত করে, খুবই ভালো লাগে তখন। তো আমার এই ফুল বিজনেসের ইনভেস্টমেন্ট হচ্ছে 500 টাকায়। আর এখন আলহামদুলিল্লাহ আমাদের স্টকে 5 কোটি টাকার উপরে প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ। মাল তো আনলাম ঠিক আছে, কিন্তু মালগুলো রাখবো কই সেটা নিয়ে হলো সমস্যা। ফ্যামিলি থেকে আসলে কেউই সাপোর্ট দেয় নাই, বাসায় মাল উঠাতে পারিনি, কারণ পড়াশোনা করে জুতা বিক্রি করবে এই জিনিসটা আসলে কেউই মেনে নিতে পারেনি। তখন বিষয়টা এরকম ছিল যে জুতার উপরেই খাইতাম, জুতার উপরেই ঘুমাইতাম, এর থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। 24টা ঘন্টা আমার এখানে থাকতে হইতো। ভাইয়ের নাম তমাল। তিনি চায়না থেকে বিভিন্ন নামকরা ব্র্যান্ডের জুতোগুলোর কপি নিয়ে এসে বাংলাদেশে সেল করেন। আপনারা জানেন চায়না কপির দেশ বলে পরিচিত। তারা প্রতিটি ব্র্যান্ডের প্রতিটা প্রোডাক্টের নিখুঁতভাবে কপি করে থাকে, কিন্তু চায়নাতে ওই কপি প্রোডাক্টগুলো বিক্রি নিষিদ্ধ। তাই তারা পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে তা এক্সপোর্ট করে। তমাল ভাই সেই এক্সপোর্ট করা জুতোর কপি নিয়ে আসেন এবং সততা ও নিষ্ঠার সাথে বাংলাদেশে সেল করেন। এটা জর্ডান 4 এর একটা মডেল। এটা হচ্ছে অরিজিনাল বক্স প্যাকেজিং এরকম থাকে না। এটা অরিজিনাল মূল্য হচ্ছে আপনার 3 লাখ টাকা লেগে যাবে কিনতে গেলে, অ্যান্ড রিসেলে বিট করে কিনতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির কপিটা, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। এরপর যদি আমি দেখাই, এটা হচ্ছে লো কোয়ালিটির কপি, আসলে দেখলেই বুঝতেছেন এগুলো আসলে 3,000 4,000 এরকম রেঞ্জে চলে, বাট এর চেয়ে ভালো কোয়ালিটির কপি আমরা আনি। যাই হোক, জুতোর ব্যবসা মূলত 3 প্রকার। প্রথম ইবিও, দ্বিতীয় এমবিও, তৃতীয় কপি প্রোডাক্ট। ইবিও মানে এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট, অর্থাৎ বাটা, অ্যাপেক্স, লোটো, নাইকি এর মতো টপ লেভেলের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এমবিও মানে মাল্টি ব্র্যান্ড আউটলেট, যারা টপ লেভেলের ব্র্যান্ড নিজেরা ক্রিয়েট করতে পারে না কিংবা তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো নিতে পারে না, তারাই এই ধাপে অন্তর্ভুক্ত। এখানে তারা বিভিন্ন ব্র্যান্ডের জুতো হোলসেলারদের থেকে পাইকারিভাবে কম মূল্যে কিনে আনে এবং জনবহুল কিছু এরিয়াতে তা সেল করেন। আর তৃতীয় কপি প্রোডাক্ট, যেটা করছেন আমাদের তমাল ভাই। যাই হোক, জুতোর ব্যবসায় 3টি ধাপ সম্পর্কে জানলেন, এবারে জানুন 4টি ধরন সম্পর্কে। 1. কিছু শপ এমন যেখানে শুধুমাত্র পুরুষদের সমস্ত প্রকারের জুতো বিক্রি করা হয়। 2. কিছু শপ এমন হয় যেখানে কেবলমাত্র নারীদের জুতো বিক্রি করা হয়। 3. এই ধরনের সবগুলোতে কেবলমাত্র বাচ্চাদের জুতো বিক্রি করা হয়। 4. এই ধরনের সবগুলো হয় 12 মিশালি মাছ বিক্রেতার মতো, অর্থাৎ এখানে ওই 3 ধরনের নারী, পুরুষ এবং বাচ্চা উভয়েরই জুতো বিক্রি করা হয়। যাই হোক, যেহেতু মানুষ জুতো অনলাইন থেকে কিনতে চায় না, তারা পায়ে পরে হেঁটে বুঝে সঠিক সাইজ, প্রাইস নিয়ে স্যাটিসফ্যাকশন পেলেই তবে কেনে। তাই এই শু বিজনেস অনলাইনের কাছে কখনোই হারবে না। যারা অনলাইন বিজনেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কিংবা অনলাইন কি সেটা ভালোভাবে বোঝেন না, তাদের জন্য এই ধরনের বিজনেসগুলো একদম আদর্শ। তাছাড়া জুতো সবাইকে পরতে হয়, এটা ছাড়া মানুষ এক কথায় এক পাও চলতে পারে না। তাই সহজেই বোঝা যায় এই বিজনেস সেক্টরের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। তাই আপনি যদি জুতোর শপে কিছুদিন কাজ করে সেলস, মার্কেটিং, কমিউনিকেশন, প্রোডাক্ট বাইং এর মতো বিষয়গুলো শিখে অল্প পুঁজি নিয়ে সাবধানতার সাথে এই বিজনেসটাতে নামতে পারেন, আর আপনার বিজনেস যদি একবার চলতে শুরু করে, তবে আপনাকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না। এমনকি যদি আপনার ব্যবসা মোটামুটি ভাবেও চলে, তবুও আপনাকে কখনো টাকার সমস্যা নিয়ে ভাবতে হবে না। বিজনেস আইডিয়া নাম্বার 2, গ্যাজেট সেলিং। চলুন এখানেও আমরা কথা মতো একটা রিয়েল লাইফ এক্সাম্পল নেই। রাইট নাও আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ 1,10,00,000 টাকা আমরা টোটাল সেল করি গত 1 বছরে, যেটা অনেকের কাছে স্বপ্নের সমান। মাত্র 2,000 টাকা দিয়ে শুরু করে রাইট নাও আমাদের এতগুলা প্রোডাক্ট, আর সবগুলা কিন্তু রাইট নাও বাংলাদেশের প্রতিটা প্রান্তে পৌঁছে যাচ্ছে। অ্যাজ লাইক যদি এই গ্যাজেটটার কথা বলি, রিসেন্টলি আমাদের স্টকে আসছে, খুবই সুন্দর একটা গ্যাজেট, দেখতে একটা জেলিফিশের মতো। সাইডের যে গ্যাজেটটার কথা বলি, এটা একটা ভলকানো হিউমিডিফায়ার, যেটা খুব সুন্দর ধোয়া বের হয়, পাশাপাশি সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। তাছাড়াও যদি আমি এখানে আদার যদি প্রোডাক্টগুলোর কথা বলি, যে এই প্রোডাক্ট এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ জেলিফিশ টাইপের, যেটা আবার সাউন্ড বক্স পাশাপাশি জেলিফিশ। এন্ড এই প্রোডাক্টটা কিন্তু আমাদের যে কাস্টমার তারা খুব বেশি পছন্দ করে। আর সাইডে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা বৃষ্টির ছাতার মতো, মানে এখানে বৃষ্টি পড়বে আর এর সাউন্ডটা এত সুন্দর যে কারো ঘুম এসে পড়ে। এটার মধ্যে কিন্তু একটা স্মেলও বের হয়। ছেলেটির এই ভিডিওটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তার বিজনেসের স্টোরি পুরো বাংলাদেশে বেশ ভালোভাবেই ভাইরাল হয়েছে। মূলত তিনি গ্যাজেট বিক্রি করে থাকেন অনলাইন মাধ্যমগুলো ব্যবহার করে। বর্তমান সময়ে গ্যাজেট ইয়াং জেনারেশনের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়, তাই এই বিজনেসের ভবিষ্যতে গ্রো করার সম্ভাবনাও অনেক বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এই বিজনেসের মাঝে কিভাবে প্রবেশ করতে পারেন? ধরুন আপনি যে কোনো প্রোডাক্ট, হোক তা স্মার্ট ওয়াচ, হেডফোন বা মেয়েদের ক্ষেত্রে কসমেটিক্স আইটেম, অথবা যে কোনো প্রকার গ্যাজেট, যা এই
এই মুহূর্তে অনেক ট্রেন্ডে আছে, তার এক পিস করে আপনি কিনতে শুরু করলেন এবং সেই প্রোডাক্টগুলো দিয়ে রিভিউ ভিডিও বানাতে শুরু করলেন, রিলস বানাতে শুরু করলেন, কেননা রিলস মানুষের কাছে বেশি পৌঁছায়, এর রিচ বেশি। এরপর আপনি একটি ফেসবুকে পেজ তৈরি করলেন যেখানে আপনি ভিডিও আকারে ওই প্রোডাক্টের উপর আপনার রিভিউ প্রদান করলেন, ফটো পোস্ট করলেন এবং রিলস আপলোড করলেন। আর এই রিলস ভিডিওগুলো টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও আপলোড করতে শুরু করলেন এবং সেখানে আপনার ফোন নাম্বারও আপনার ফেসবুক পেজের অ্যাড্রেস দিয়ে দিলেন। এছাড়াও আরেকটি কাজ করতে পারেন, দারাজ বিডি শপের মতো জায়গাতেও আপনার শপ ওপেন করতে পারেন। যাই হোক, আপনার ভিডিওগুলো যে কোনো একটি প্ল্যাটফর্মে যদি ভাইরাল হয় তবে কাস্টমার আপনার নাম্বারে কল করবে অথবা আপনার ফেসবুক পেজের সাথে যুক্ত হবে এবং সেই প্রোডাক্ট বাই করতে চাইবে। তখন আপনি যেটা করবেন, ওই প্রোডাক্টটি কিনে আনবেন এবং তাদের কাছে সেল করবেন। এতে করে আপনি মিনিমাম পুঁজি হাতে নিয়েও এই বিজনেসটা শুরু করতে পারবেন। আর যদি আপনার প্রোডাক্টগুলো এই ভাইয়ের মতো ইউনিক এবং ইন্টারেস্টিং হয় তবে তো কথাই নেই। এবার প্রশ্ন হচ্ছে, এই বিজনেস আপনি বড় কিভাবে করবেন? দেখুন, যখন আপনার ফেসবুক পেজের সাহায্যে অর্ডার আসতে শুরু করবে তখন আপনি বিজনেসকে আরো বড় করার জন্য কিছু টাকা দিয়ে অ্যাড টেস্ট করতে পারেন। এতে করে আপনার ভিডিও বা পোস্টগুলো হাজারো লাখো মানুষের সামনে পৌঁছে যাবে। এরপর আপনি একটি ওয়েবসাইট খুলবেন যেখানে গেলে মানুষ আপনার সমস্ত প্রোডাক্টকে দেখতে পাবে, তাদের দাম সম্পর্কে জানতে পারবে, আপনার বিজনেসের বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য পাবে। এভাবেই ওয়েবসাইট এবং ফেসবুক পেজ আর সকল সোশ্যাল মিডিয়ার সাহায্যে আপনার বিজনেস ধীরে ধীরে বড় হয়ে উঠবে। এই পুরো ব্যাপারটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে বা অসম্ভবও মনে হতে পারে, কিন্তু ভাইজান, যারা সফল হয় তারা এভাবেই হয়, ছোট থেকে ধাপে ধাপে বড় হয়। হঠাৎ লাফ দিয়ে তারা কলা গাছের মাথায় উঠে বসে না। আর মজার ব্যাপার কি জানেন? যারা আজ বিজনেস শুরু করছে, পারা না পারার দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, যারা বিজনেসের বিষয়ে কিছুই বোঝে না, তাদের মাঝ থেকেই কেউ কেউ কিছু বছর পর অনেক বড় বড় বিজনেসম্যান হয়ে উঠবে। আর লেগে থাকলে সেই ব্যক্তিদের একজন আপনিও হতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 1, পেট শপ অ্যান্ড ফুড। দেখুন, আমাদের দেশের সিটি এরিয়াগুলোতে যারা বসবাস করে তারা কিন্তু খুব ছোট ফ্যামিলিতে থাকে, মানে 2জন বা 3জন, হাজবেন্ড, ওয়াইফ আর বাচ্চা থাকলে বাচ্চা, এই তো। এখন এই ছোট্ট ফ্যামিলিগুলো দেখবেন একই বিল্ডিং এ থাকে, অথচ নিচের তলায় কারা থাকে তাদেরকে তারা ভালোভাবে চেনে না, আর তাদের দেখা সাক্ষাৎও হয় না বললেই চলে। এখন এই একাকিত্বের শহরে মানুষ কিন্তু পাখি, বিড়াল, কুকুর যে যেটাই স্বাচ্ছন্দ্য ফিল করে সেটা পালতে শুরু করবে। আপনি না চাইলেও পালবে এবং পালবেই পালবে, এটাই হবে সামনে। তাই এখানেও একটি বড় বিজনেস স্কোপ তৈরি হচ্ছে। এখন আপনি যদি একটি পেট শপ দিতে পারেন যেখানে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যাবে, কুকুর বিড়াল যেগুলো সেল হবে সেগুলো পাওয়া যাবে, অ্যাকোরিয়াম থাকবে যেখানে অসংখ্য সুন্দর সুন্দর মাছ পাওয়া যাবে, প্লাস এইসব প্রাণীগুলোর খাবার পাওয়া যাবে, তাদের ব্যবহার্য যাবতীয় জিনিস পাওয়া যাবে, তবে দেখবেন আপনার বিজনেস ধীরে ধীরে গ্রো করবেই করবে। কারণ মানুষের একাকিত্ব বাড়ছে, মানুষ এই ধরনের প্রাণীগুলোর সাথে কানেক্ট হয়ে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করছে। সারাদিন অফিস করে নাজেহাল হয়ে ঘামে ভেজা শরীর নিয়ে বাড়িতে আসলে আপনাকে দেখে বাড়ির মানুষ খুশি হোক বা না হোক, আপনার কুকুর বা বিড়ালটা কিন্তু আপনাকে দেখা মাত্রই প্রচন্ড খুশি হবে এবং লেজ নাড়িয়ে ওয়েলকাম করবে। সেদিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম যেখানে একজন মাদকাসক্ত ব্যক্তি বলছেন তার পেট বিড়ালটার জন্যই নাকি সে মাদক ছাড়তে সক্ষম হয়েছে। এছাড়াও যারা চার্লি 777 মুভিটা দেখেছেন তারা জানেন একজন এলোমেলো লোনলি একা মানুষের জীবনে এই পোষা প্রাণীগুলোই হয়ে উঠতে পারে তার পুরো দুনিয়া, কারণ এরা কেবল ভালোবাসতেই জানে, ধোকা দিতে নয়। সো এই হলো বিজনেস, অনেক ভালো বিজনেস, আপনি চাইলে করতে পারেন। আর রিয়েল লাইফ এক্সাম্পল স্বরূপ এই বিজনেস সেক্টরে তেমন কোনো তথ্য আমার হাতে নেই, তবে আমি আপনাদের আমার সোসাইটির একজন সফল পেট শপ ওনারের কথা বলতে পারি, জাকির ভাই, যিনি ক্ষুদ্র থেকে শুরু করে আজ এই সেক্টরে বেশ ভালোভাবে ব্যবসা করছেন। তো ভাইজান, এই ছিল বর্তমান এবং ভবিষ্যতে গ্রো করতে পারে এমন সম্ভাবনাময় কিছু বিজনেস আইডিয়া যেগুলো আপনি ছোট থেকে শুরু করে ধাপে ধাপে বড় করে তুলতে পারেন। আপনার পছন্দের বিজনেস আইডিয়া কোনটি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।